কে এই ইরফান? ইরানে মাত্র দুদিনের বিচারে মৃত্যুদণ্ডের সাজা হল তার। বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমানঘাঁটি নেটওয়ার্ক ফের চালু করবে ভারত। ইরানের উপর হামলা করা নিয়ে সিদ্ধান্ত নিতে হিমশিম ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কে এই ইরফান? ইরানে মাত্র দুদিনের বিচারে মৃত্যুদণ্ডের সাজা হল তার। ইরফান সুলতানি ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। বিচারে তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে। আজ বুধবার সেই সাজা কার্যকর করার কথা, এ নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। ২৬ বছর বয়সী ইরফানের গ্রেপ্তার হয়ে মৃত্যুদণ্ডের সাজার খবর গত সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রথম প্রকাশ করেছে নরওয়ে ভিত্তিক হেঙ্গো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস। প্রতিষ্ঠানটি ইরান ও কুর্দিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বিবিসিকে বলেন, এত দ্রুত কোনো মামলার বিচার হতে তারা আগে কখনো দেখেননি। ইরফানের বাড়ি ইরানের রাজধানী তেহরানের উত্তর পশ্চিমের শহর কারাজের ফারদিসে। গত বৃহস্পতিবার বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার আগে তখন শহরটিতে বিক্ষোভ তুঙ্গেছিল। হেঙ্গো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস সহ বিভিন্ন অধিকার সংগঠন ও সংবাদ মাধ্যম জানাচ্ছে, বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া ইরফানের পরিবারের সদস্যদের গত রোববার জানানো হয় বিচার শেষ হয়ে গেছে। ইরফান মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন। বুধবার ১৪ জানুয়ারি ফাঁসির সাজা কার্যকর করা হবে। এ বিষয়ে ইরফানের এক স্বজন বিবিসি ফার্সিকে বলেন, একটি আদালত অত্যন্ত দ্রুততার সঙ্গে ইরফানের বিচার করেছেন। মাত্র দুদিনের মধ্যে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। তবে ওই স্বজনের নাম পরিচয় প্রকাশ করেনি বিবিসি। সাজা ঘোষণার পর ইরফানের সঙ্গে শেষবারের জন্য দেখা করতে পরিবারের সদস্যদের মাত্র ১০ মিনিট সময় দিয়েছে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভারতভিত্তিক সংবাদ মাধ্যম দ্য সানডে গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ রয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে হেঙ্গো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের ওয়েবসাইটে বলা হয়েছে, ইরফানের বোন নিজেও একজন ইরানের নিবন্ধিত আইনজীবী। তিনি ভাইয়ের হয়ে আইনি লড়াই চালাতে চেয়েছিলেন, কিন্তু কর্তৃপক্ষ তাঁকে এই মামলার নথিপত্র পেতে বাধা দিয়েছে। আইনি প্রক্রিয়ার বিষয়ে প্রতিষ্ঠানটির মুখপাত্র আওয়ার শেখি বলেন, এই মামলা প্রমাণ করছে যে ইরানের সরকার দেশটির মানুষকে দমন করতে ও ভয় ছড়িয়ে দিতে তাদের জানা প্রতিটি কৌশল ব্যবহার করছে। ২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলছে ইরানে। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই বিক্ষোভ এরই মধ্যে দেশটির বড় অংশ জুড়ে ছড়িয়ে পড়েছে। ২ সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৫৮৭ দাঁড়িয়েছে। তাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও ১২ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি আজ ভোরে নিহতের এই সংখ্যা জানায়। বিক্ষোভে উত্তাল ইরানে প্রায় ৫ দিন ধরে ইন্টারনেট বন্ধ রয়েছে। এই অবস্থায় বিদেশ থেকে ইরানের বিক্ষোভের প্রকৃত চিত্র বোঝা কঠিন হয়ে পড়েছে। ফলে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না। এই বিক্ষোভে অস্থিরতা উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে ইরান সরকার। বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া নিয়ে ইরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে। তবে সেই ব্যবস্থা প্রকৃতপক্ষে কী হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমানঘাঁটি নেটওয়ার্ক ফের চালু করবে ভারত। ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিত্যক্ত বিমানঘাঁটির একটি নেটওয়ার্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিচ্ছে ভারত। মূলত বাংলাদেশ সীমান্ত বরাবর ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগ ও শিলিগুড়ি করিডোরকে ঘিরে নতুন করে কৌশলগত গুরুত্ব দেওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার বেশ কয়েকটি অকার্যকর বিমানঘাঁটি পুনরুদ্ধারের পরিকল্পনা করছে, যেগুলোর অনেকগুলোই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত হয়েছিল। দেশের সরকারি সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য আঞ্চলিক যোগাযোগ জোরদার করা এবং এমন এক সময়ে বাংলাদেশের সঙ্গে সীমান্ত রাজ্যগুলোতে কার্যকর প্রস্তুতি নিশ্চিত করা, যখন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে নাজুক পর্যায়ে রয়েছে। চিকেন স্নেকের কাছে অবস্থিত রংপুরের লালমনিরহাট বিমানঘাঁটি পুনর্গঠনের উদ্যোগ ঘিরেই এই সিদ্ধান্ত এসেছে। চিকেন স্নেক ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে
যুক্ত করে। ইতিমধ্যে ভারত এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জ এবং আসামের ধুবড়ী জেলায় লাচিত বরফুকান এলাকায় নতুন সেনাবাহিনী স্থাপন করা হয়েছে। যেসব বিমানঘাঁটি সংস্কারের জন্য চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে রয়েছে জলপাইগুড়ির আমবাড়ি ও পাঙা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধুবড়ী। পশ্চিমবঙ্গের কোচবিহার ও আসামের কোকরাঝাড় জেলার রূপসী বিমানঘাঁটি ইতিমধ্যেই চালু রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উত্তর পূর্বাঞ্চল জাপানি বাহিনীর বিরুদ্ধে বার্মা বর্তমান মায়ানমার অঞ্চলে মিত্রবাহিনীর অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ রসদঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল। ত্রিপুরা, আসাম ও বাংলায় বহু বিমানঘাঁটি ছিল, যেগুলো বার্মা অভিযান, চীন বার্মা ভারত থিয়েটার এবং লেডো সড়কের মতো সরবরাহ রুটকে সমর্থন জুগিয়েছিল। ইরান নিয়ে সিদ্ধান্ত নিতে যে কারণে হিমশিম খাচ্ছেন ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে সামরিক হামলার সম্ভাব্য বিকল্পগুলো সম্পর্কে জানানো হয়েছে। এটি শুধু তেহরানের শাসকদের উদ্দেশ্যে বার্তা নয়, এটি সবার জন্য একটি সংকেত। ট্রাম্প বোঝাতে চাইছেন তিনি ইরানের বিক্ষোভকারীদের উদ্ধারে এগোতে চান। ইরানের চলমান বিক্ষোভ নিয়ে ট্রাম্প ক্রমশ আক্রমণাত্মক হয়ে উঠেছেন। তিনি বলেছেন যুক্তরাষ্ট্র লকড অ্যান্ড লোডেড, মানে হামলার জন্য প্রস্তুত। শাসক গোষ্ঠী যদি বিক্ষোভকারীদের হত্যা চালিয়ে যায় তাহলে আমেরিকা তাদের উদ্ধার করতে আসবে। বড় বড় হুমকি ট্রাম্প প্রায়ই নীতির জায়গায় দাঁড় করান। তবে এই বিষয়টি এখানেই শেষ নয়। ট্রাম্প তার পূর্ববর্তীদের থেকে আলাদা হতে চান। ওবামা আলোচনা করে পিছু হেঁটেছিলেন, বাইডেন সিদ্ধান্তহীনতায় ভুগেছেন। ট্রাম্প নিজেকে সেই প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান যিনি শেষ পর্যন্ত কাজটি করে দেখিয়েছেন। কিন্তু বাস্তবতা হল ট্রাম্পের সামনে আসলে ভালো কোনো বিকল্প নেই, এমনকি মোটামুটি গ্রহণযোগ্য কোনো বিকল্পও নেই। তার সামনে যে তিনটি রাস্তা খোলা আছে তার প্রতিটি আগেরটির চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ট্রাম্পের হাতে থাকা প্রথম পথটি হল প্রতীকী হামলা। ইসলামিক রেভলিউশনারি কোরের কিছু ব্যারাকে হানা অথবা কোনো একটি নৌঘাঁটি ধ্বংস করা। এমন মাত্রার হামলা করা যাতে বলা যায় যে কিছু একটা করা হয়েছে, কিন্তু যুদ্ধ যেন শুরু না হয়ে যায়। তবে বাস্তবে এগুলো খুবই কম কোনো ফল আনে। কয়েকটি ভবন ধ্বংস হলে বাসিজ বাহিনী তরুণীদের ধরে ভ্যানে তোলা বন্ধ করবে না। বিক্ষোভের পর যে ফাঁসি দেওয়া হয় তাও থামবে না। আলী খামেনি এর চেয়েও ভয়াবহ পরিস্থিতিতে টিকে গেছেন। মার্কিন বিমান হামলা তার কাছে নতুন কিছু নয়। এর চেয়েও বড় সমস্যা হল ইরানি শাসক গোষ্ঠী এই হামলাকে বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে তুলে ধরে। এতে তাদের সমর্থকরা আরও সংগঠিত হয় এবং দমন-পীড়ন আরও কঠোর হয়। ইতিহাস বলে এই কৌশল সাধারণত বিক্ষোভকারীদের জন্য ভালো কিছু বয়ে আনে না। এছাড়াও একটি বাস্তব সীমাবদ্ধতাও আছে। আগের মতো এখন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী বহর মোতায়েন নেই। ফলে যে কোনো অভিযানে নির্ভর করতে হবে দূরলম্বী মার্কিন সামরিক সক্ষমতা বা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা কাতারের ঘাঁটির উপর। কিন্তু আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানি মিসাইল হামলার অভিজ্ঞতার পর এসব মিত্রদেশ ইরানের সঙ্গে সরাসরি সংঘটে জড়িতে আগ্রহী নয়। এতে তাদের শহর, তেল কাঠামো এবং পুরো অর্থনীতি ঝুঁকির মুখে পড়ে। ট্রাম্পের হাতে থাকা দ্বিতীয় পথটি হল ইরানের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়া। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে হামলা করা। শাসক সরিয়ে দেওয়া, ক্ষমতার শূন্যতা তৈরি করা এবং তারপর গণতন্ত্র আপনাতেই বিকশিত হতে দেওয়া। শুনতে এটি আকর্ষণীয়, কিন্তু বাস্তবে এই ধরনের কৌশল খুবই কম ক্ষেত্রেই কাজ করে। প্রতিবাদীরা ইরানের সবচেয়ে সংগঠিত এবং সবচেয়ে সশস্ত্র শক্তি নয়, বরং সেটি হল ইসলামিক রেভলিউশনারি গার্ড। এই বাহিনীতে আনুমানিক 1,90,000 সদস্য রয়েছেন। নেতৃত্বে আঘাত করলে এই বাহিনী বিলুপ্ত হয়ে যাবে না, বরং একটি ক্ষমতার লড়াই শুরু হবে, যেখানে জেতার সবচেয়ে ভালো অবস্থানে থাকবে এই গার্ডরাই। সবচেয়ে বড় পরিণতি হল একটি সামরিক জান্তা যে ক্ষমতা দৃঢ়ভাবে কুক্ষিগত করবে, প্রতিদ্বন্দ্বীদের নির্মূল করবে এবং নিজেদের অবস্থান শক্ত করতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসবে। প্রতিবাদীদের জন্য এটি হবে এক নির্মম বিদ্রূপ। যে উদ্ধারেই তাদের হস্তক্ষেপ করা হলো তার ফল হিসেবে দাঁড়াবে এমন এক শাসন ব্যবস্থা যা আগের ধর্মতান্ত্রিক শাসনের চেয়েও নিষ্ঠুর এবং দমনে আরও দক্ষ। ট্রাম্পের হাতে থাকা তৃতীয় পথটি হল দীর্ঘমেয়াদী সামরিক অভিযান। পরিকল্পিত আকাশপথের হামলার মাধ্যমে ইরানের সারাক্ষণিক সামরিক কাঠামো ধীরে ধীরে দুর্বল করে দেওয়া, কমান্ড সেন্টার, অস্ত্রের গুদাম এবং সংযোগ ব্যবস্থা ধ্বংস করে দমনপীড়ন চালানোকে কঠিন করে তোলা এর উদ্দেশ্য। এতে স্থলবাহিনী পাঠাতে হয় না, তাই এটি বাইরে থেকে নিয়ন্ত্রিত ও পরিমিত মনে হতে পারে, কিন্তু এতে যত বেশি সফলতা আসবে ততই বিশৃঙ্খলার ঝুঁকি বাড়বে। রাষ্ট্রের কাঠামো যদি ব্যাপকভাবে ভেঙে দেওয়া হয় তাহলে ফল হিসেবে সাধারণত স্থিতিশীল
স্থিতিশীল গণতান্ত্রিক রূপতন্ত্র আসে না। রাষ্ট্রের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হয়ে ক্ষমতার শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতা কোনো সংগঠিত গণতান্ত্রিক শক্তি পূরণ করতে পারে না। ইতিহাস বলে এমন পরিস্থিতি অনেক সময় লিবিয়া বা ইয়েমেনের মতো পরিণতির দিকে গড়ায়। এমন ক্ষেত্রে বড় জনসংখ্যার একটি দেশ জাতিগত, গোষ্ঠীভিত্তিক বা আঞ্চলিক বিভাজনে খণ্ডিত হয়ে পড়ে। জাতীয় পর্যায়ে শাসন করার মতো ঐক্যবদ্ধ বিরোধী নেতৃত্ব তখন আর থাকে না, বরং নানা সশস্ত্র গোষ্ঠী ও ক্ষমতা কেন্দ্র নিজেদের প্রভাব বাড়ানোর জন্য প্রতিযোগিতায় নামে। তখন রাজনীতি চলে অস্ত্রের শক্তিতে, জনমতের ভিত্তিতে নয়। বছরের পর বছর দমনপীড়নের ফলে ইরানের রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন ও নাগরিক সমাজ ভেতর থেকে ফাঁপা হয়ে গেছে। সাহসের অভাব নেই, কিন্তু রাষ্ট্র চালানোর মতো প্রস্তুত কাঠামোও নেই। অনেকে ইরানি শাসকগোষ্ঠীকে ঘৃণা করলেও ইরাক, সিরিয়া বা লিবিয়ায় রাষ্ট্র ভেঙে পড়ার পর কী হয়েছিল তারা ভুলে যাননি। বিশৃঙ্খলার মূল্য কতটা ভয়াবহ তারা জানেন। অলঙ্কারময়ী ভাষা সরিয়ে দিলে বাস্তবতা খুব সহজ। ট্রাম্প যা প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করার মতো কোনো কার্যকর সামরিক বিকল্প নেই। প্রতীকী হামলা খুবই দুর্বল। শীর্ষ নেতৃত্বে আঘাত সামরিক জান্তা কায়েমের ঝুঁকি তৈরি করে, আর দীর্ঘমেয়াদী অভিযান রাষ্ট্র ভেঙে পড়া ও আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বাড়ায়। এর মানে এটি নয় যে ট্রাম্প কোনো পদক্ষেপ নেবেন না। রাজনৈতিক চাপ এবং নিজের দেওয়া প্রতিশ্রুতির যুক্তি তাকে সামরিক পথে ঠেলে দিতে পারে, কিন্তু যারা আকাশ থেকে নামা মুক্তির স্বপ্ন দেখছেন তারা হতাশ হবেন। ইরানের ভবিষ্যৎ নির্ধারিত হবে ইরানিদের হাতেই, সাহস ও সহনশীলতার এক দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে। কোনো বাইরের শক্তি সেই লড়াই শর্টকাটে শেষ করে দিতে পারে না। ওয়াশিংটন সীমিতভাবে সাহায্য করতে পারে, কিন্তু ক্রুজ মিসাইল দিয়ে স্বাধীনতা এনে দেওয়া তার পক্ষে সম্ভব নয়।